মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার আহ্বান বাণিজ্য মন্ত্রী। দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে সমাধানের সুযোগ আছে। এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। মধ্যপ্রাচ্য সংকটে ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত সাবমেরিন সঞ্চালন লাইন, বিকল্প নিশ্চিতে দ্রুত বেসরকারি খাতের অবকাঠামো চালুর তাগিদ। হাওড়ে অপরিকল্পিত বাঁধের কারণেই ডুবেছে ধান, অভিযোগ চাষিদের। মানবিক সহায়তা পাবেন ক্ষতিগ্রস্তরা, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ মন্ত্রী। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি তখনকার বাস্তবতা, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এ বিষয়ে অহেতুক দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বাংলাদেশের অনুকূলে চুক্তিটি কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে তিনি জানান, এই চুক্তি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে যায় তা সমাধানেরও সুযোগ আছে। দেশের স্বার্থ সুরক্ষার দিকেই নজর দেবে সরকার। বাণিজ্য মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয়, যা ইচ্ছে করলে বাতিল করা যায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ৩০১ ধারার অধীনে বিভিন্ন দেশের ক্ষেত্রে বাণিজ্য তদন্ত শুরু করেছে। মন্ত্রী জানান, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো। বিষয়টি প্রতিনিধি দলের নজরে আনা হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। সেটা এরকম না যে আপনি ইচ্ছে করলে চুক্তি রাখলেন। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। দেশের সাবমেরিন কেবলের সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে বাংলাদেশের আর্থিক লেনদেন এবং ৮ লাখেরও বেশি ফ্রিল্যান্সারের কাজ সম্পন্ন হয় হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের তলদেশে দিয়ে বয়ে যাওয়া সাবমেরিন কেবল দিয়ে। ইরান কিংবা হুতি বিদ্রোহীদের যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের সেবা। নিরাপদ জলসীমায় অবস্থিত বন্ধ করে রাখা বেসরকারি খাতের সাবমেরিন কেবল অবকাঠামো দ্রুত চালুর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তাপ লাগছে বিশ্ব অর্থনীতির ডিজিটাল ধমনী হিসেবে পরিচিত সাবমেরিন কেবলগুলোতে। আন্তর্জাতিক তথ্যের ৯৯%ই বহন করে সমুদ্র তলদেশে স্থাপিত এসব ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের রুট হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী দিয়ে সংযুক্ত। হরমুজ প্রণালীতে সাবমেরিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর কিছুটা কম হতে পারে, কিন্তু লোহিত সাগরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এশিয়া, ইউরোপ, ইউএসএ করিডোরের প্রায় সব বড় কেবল বাবেল মান্দে প্রণালী দিয়েই অতিক্রম করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটিমাত্র লক্ষ্যভেদী আঘাত বাংলাদেশকে ডিজিটাল অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সেখানে কোনো ধরনের যদি কেবল কাটা পড়ে, বাংলাদেশের ইন্টারনেটটা আপনি কিভাবে এনশিওর করবেন? একভাবে করা সম্ভব, তাহলে ইন্ডিয়ার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। ন্যাশনাল সিকিউরিটির কথা যদি বলি, তাহলে আমাকে এখন ইন্ডিয়ার উপর 100% ডিপেন্ডেন্সি আনা যাবে না। বাংলাদেশ বর্তমানে প্রায় ৯,০০০ জিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে, যার মধ্যে প্রায় ৬০০ জিপিএস আসে সরাসরি আমেরিকা ও ইউরোপ থেকে হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী হয়ে। সরু জলপথ দিয়ে আসা এই ৬ থেকে ৭% ব্যান্ডউইথই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং ৮ লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ এই পথেই সম্পন্ন হয়। যদি লোহিত সাগরের ডিজিটাল সেতু বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সিঙ্গাপুরের হাবগুলো হুমকিতে পড়বে। একই সাথে পশ্চিমে অবস্থিত ইন্টারনেটের মূল চালিকা শক্তি গুগল, ইউটিউব, মাইক্রোসফট, অ্যামাজন এবং ফেসবুকের কোর সার্ভারগুলো থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। সাবমেরিনের বিকল্প কিন্তু আসলে নেই। ডিজাস্টার রিকভারি কিভাবে করব? সাবমেরিন কেবলের কোনো ধরনের মেনটেনেন্সের সময় আমি সাপ্লাইটা কিভাবে এনশিওর করব? আচ্ছা, এই আলোচনায় আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে মাল্টিপল সাবমেরিন কেবল দরকার আছে।
বৈশ্বিক সংকটের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত দুটি সাবমেরিন কেবলের বর্তমান সক্ষমতা নিয়েও উদ্বেগ আছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে, আর ২০ বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। বর্তমানে ব্যান্ডউইথ চাহিদার ৫৫%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা হুমকিতে আছে। দেশের জন্য আইডিয়াল হতো যদি 100%ই দেশের সাবমেরিন কেবল দিয়ে পুরোটা কেটার হতো, কারণ ইন্ডিয়ার থ্রুতে যে 50% কাভার হচ্ছে, এটাতে আমাদের রাফলি $40 to $50 মিলিয়ন প্রতি বছর দেশের বাইরে রেমিট হয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি খাতে জাতীয় সক্ষমতা তৈরির জন্য বিগত সময়ে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় 3টি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ জলসীমায় সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজও শেষ করেছে, যা এশীয় ডেটা বিনিময়ের মূল কেন্দ্র সিঙ্গাপুরের ইকুইনিক্সের সাথে সংযুক্ত। মিয়ানমারের সমুদ্রসীমা এড়িয়ে আর মাত্র 1300 কিলোমিটার পেরুলেই এই কেবল কক্সবাজারে পৌঁছবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই কেবল স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এখনও অনুমোদন মেলেনি। প্রযুক্তিবিদরা মনে করছেন, এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক ঝুঁকি যেমন এড়ানো যেত, অন্যদিকে ভারতীয় ট্রানজিটের উপর নির্ভরশীলতা দূর করবে। ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং এনএসআই থেকে এই পারমিশনটা পেলে আমরা ইমিডিয়েটলি এই কাজটা কমপ্লিট করে অন এয়ারে চলে যেতে পারি। কিন্তু আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের হাম্বল প্রেয়ার, যেটা দেশের জন্য দরকার, এবং এই কেবলটা না হলে দেশ অনেক একটা ব্যান্ডউইথ ক্রাইসিসে পড়বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অপারেটরের উপরে ডিপেন্ডেন্সি আরও বাড়বে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আছে। আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বেশ হতাশাজনক, যেখানে ভারতের সাবমেরিন কেবল আছে 19টি, পাকিস্তানের 8টি, সিঙ্গাপুরের 26টি। সেখানে বাংলাদেশের সমুদ্র কেবল আছে মাত্র 2টি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আগের সরকারের মতো ঢালাওভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করতে চায় না বর্তমান সরকার, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, অর্থের সঠিক বিনিয়োগ হয় না এমন প্রকল্প নিরুৎসাহিত করে সরকার, কিন্তু যে প্রকল্প জনগণের উপকারে আসবে তা অগ্রাধিকার পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকাকে এড়িয়ে সিলেট, চট্টগ্রামের সঙ্গে বরিশাল ও উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে প্রকল্প বাস্তবায়ন না হলে তা জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়াবে। আমরা অপ্রয়োজনীয় বড় প্রকল্প বা অপচয় হয়, অর্থের সঠিক বিনিয়োগ হয় না, এরকম প্রকল্প আমাদের সরকার নিরুৎসাহিত করে। তবে যে প্রকল্পের প্রয়োজন রয়েছে, সেটা মেগা হোক, মাঝারি হোক আর ছোট হোক, তা বাস্তবায়নে আমরা কার্পণ্য করতে চাই না, অগ্রাধিকারের ভিত্তিতে করতে চাই। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষি পরিস্থিতি পরিদর্শনে গেছেন কৃষিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিদর্শন করছেন তারা। এর আগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তৈরিকৃত সরকারি মানবিক সহায়তা তালিকা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয়রা। এছাড়া ধান কাটা নিয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলছেন, 31% নয়, এখনও পানির নিচে 50%-এরও কাছাকাছি পাকা ধান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কৃষি ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভায় এই চিত্র উঠে আসে। স্থানীয়রা মানবিক সহায়তা আগামী বোরো মৌসুম পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানান। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, জুনের বাজেটের পরও কিভাবে এই মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় তা নিয়ে ভাবছে সরকার। তবে তার আগে ক্ষতিগ্রস্তদের সঠিক ও নির্ভুল তালিকা তৈরি করতে হবে। তালিকা প্রণয়ন কমিটির উপদেষ্টা রাখতে হবে স্থানীয় এমপিদের। মঙ্গলবার কার্ডের মাধ্যমে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে। এ সময় হাওড়ের প্রকৃত ক্ষতিগ্রস্তদের 3 মাস মেয়াদী সরকারি মানবিক সহায়তার আওতায় আনতে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। আমরা একটা কার্ড দিব 3 মাসের জন্য, ওই পরিবারটাই এই 3 মাস এই সহায়তাটা পাবে। ওই প্রতি মাসে মাসে আবার যদি আমরা তালিকা করতে দেই, এখানে আবার নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। এই কার্ডে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যতটুকু থাকে এটা লিপিবদ্ধ থাকবে। রিয়েল ক্ষতিগ্রস্ত যারা, তারাই বেনিফিটেড হবে, অন্য কেউ না। এটাকে ইস্যুর করেন
এবং এটা আপনাদের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা আছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, অন্যদিকে শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলের কৃষকদের দুর্দশার বিস্তারিত জানব সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। হাওরের জেলা সুনামগঞ্জের ৩ লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সকল আচার অনুষ্ঠান। প্রায় ১৫০ কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। সব ভাঙা গেছে, বিয়া সাথে করতে আছি, কত আনন্দ আছে, ফুর্তি কথা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, ভাই বিভিন্ন তো আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, পানিতে বাসে আনতে সামান্য ধান কাটাইছিলাম, যেখানে 700 টাকা কামলা রোজ আছে, 1200-1300 কইরা সামান্য যাই কাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগের আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সব তা ঠিক মতো গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাইব, আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালি ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সব কিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মাল পাইছি না। মেশিন আনছি, মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? এখন আমরা উপায়টা কইরা দেন। 6000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে ধানের যে অবস্থা, লম্বা লম্বা গেরাইয়া, ই ধান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ই ধানে আর কোনো কাজ হবে না। তুই বারে বুকানি যায় না, বেসবারে বুকানি যায়, নষ্ট হইয়া করে ঘুমাই যায়, গেরাইয়া যায়। খেলে তো পাওয়ার তো বানিয়ে নিছি কি বলে আমরা ঈদ করতাম কিভাবে, ঠেকাও তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম, ঈদে পুষিও নাই, কুতো নাই, আমরা বলে ফিরেও পারতাম কিনা, বাচ্চা পারতাম কিনা, আমরা ও চিন্তা করছি। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে, সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে, তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক, তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। সকালে সদর উপজেলার ফিংরি এলাকার গাজীর বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম। এই কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। চাষিরা জানান, এবছর আমের বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। নিরাপদ বিষমুক্ত আম বাজারজাত করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বলছে, কেমিক্যাল দিয়ে বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কার্বাইড মেশানো হচ্ছে বা ফরমালিন মেশানো হচ্ছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে আম পরিপক্ক করার পাকানোর চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যটা আমাদের আগে দিবেন। আমরা সেখানে গিয়ে সেই অবৈধ চোরা কারবারি বা অবৈধ যারা ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসই সূচকে প্রধান সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5267 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 5 পয়েন্ট বেড়ে 1060 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 5 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2017 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 832 কোটি 29 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 876 কোটি 95 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 160টি প্রতিষ্ঠানের, কমেছে 227টির। অপরিবর্তিত ছিল 59টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির মোট 38 কোটি 14 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে মুন্নু সিরামিক ও সিটি ব্যাংক। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 31 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,815 পয়েন্টে। সিএসসি এক্স সূচক বেড়েছে 16 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 38 পয়েন্ট। আজ হাতবদল হয়েছে 15 কোটি 17 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 16 কোটি 77 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 76টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 23টির এবং দর অপরিবর্তিত রয়েছে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ শেয়ার বাজারের আপডেট। দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে 2,40,337 টাকা। সকাল 10টা থেকে এই দাম কার্যকর হয়েছে। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 21 ক্যারেটের স্বর্ণ 2,29,431 টাকা দরে বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়ছে 1,60,147 টাকা। চলতি বছরে এই পর্যন্ত 61 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে 33 বার বাড়ানো হলেও কমানো হয়েছে 28 দফা। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।